সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি সুমি চৌধুরী, প্রভাষক রসায়ন, দেওয়ানপুর এসকে সেন স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকের পাঠ্য বিষয় আমাদের জৈব রসায়ন, রসায়ন দ্বিতীয় পত্র। এটির দ্বিতীয় অধ্যায়ে আছে। আজকে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে আমরা এডিশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সাবস্টিটিউশন রিঅ্যাকশনের অর্থ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো যে জৈব যৌগের অণুতে কোনো গ্রুপ অন্য কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখনই তাদেরকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এই প্রতিস্থাপন বিক্রিয়ায় দুই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া তিন ধরনের হতে পারে। সেটা ডিপেন্ড করে তোমার সাবস্ট্রেটের উপর, অর্থাৎ এখানে আমার বিকারকটা কোন ধরনের আক্রমণকারী বিকারক আছে সেটির উপর ডিপেন্ড করে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে ভাগ করতে পারি। তো এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে যদি সেই নিউক্লিওফাইল বিকারক, যদি বিকারকটা সাবস্ট্রেটটা বিকারকটা যদি তোমার নিউক্লিওফাইল হয়, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যদি এই বিকারকটা ইলেকট্রোফাইল হয়, তখন তাকে আমরা কি বলবো? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এরপর যদি এটি রেডিক্যাল হয়, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াও বলতে পারি। তাহলে এখন আমার গেল প্রতিস্থাপন বিক্রিয়া তিন ধরনের, কিন্তু আমরা আজকে আলোচনা করব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি এস এন, এটা বড় হাতের হবে 1। তো এখানে আমরা সাবস্টিটিউশন, এস দিয়ে বোঝানো হচ্ছে সাবস্টিটিউশন, আর এন দিয়ে বোঝানো হচ্ছে নিউক্লিওফিলিক, আর 1 দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে ইউনিমলিকুলার, যার আণবিকত্ব হচ্ছে 1। তাহলে এটা আমরা এই ধরনের সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনকে আমরা দুই ভাগে বিভক্ত করছি, যেটাকে আমরা SN1 রিঅ্যাকশন বলেছি এবং SN2। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করো, আমরা S ধারা বুঝেছি সাবস্টিটিউশন, N ধারা বলছি নিউক্লিওফিলিক, এবং 1 ধারা বলছি ইউনিমলিকুলার, 2 ধারা বলছি বাইমলিকুলার। এটার অর্থ হচ্ছে এক আণবিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন এবং দ্বি আণবিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। তোমাদের সুবিধার্থে আমি পয়েন্ট আকারে লিখে রেখেছি বৈশিষ্ট্যগুলো, ছাত্রছাত্রীরা তোমরা লিখে নাও। দেখো তোমরা, আমরা নিউক্লিওফাইল দিয়েছি যার একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তাহলে সেই নিউক্লিওফাইল আমার এই সাবস্ট্রেটকে বিকারককে, নিউক্লিওফাইল বিকারকটা এটিকে আক্রমণ করলো, একটা প্রোডাক্ট উৎপন্ন করলো এবং হ্যালাইড আয়ন হিসেবে চলে গেল। এটাই হচ্ছে আমার প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা ব্যাখ্যায় আসি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন সম্পর্কে। তোমরা জানো এখানে আমার যদি জানতে হয় যে সাবস্ট্রেট, নিউক্লিওফাইল, এগুলো সম্পর্কে আমার জানার প্রয়োজন। নিউক্লিওফাইল বিকারক কাকে বলে? যে সকল বিকারকের, অর্থাৎ যে সকল যৌগের অণুতে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান থাকে, তাদেরকেই বলা হয় নিউক্লিওফাইল। যেমন আমি হাইড্রোক্সিল আয়ন ধরতে পারি, সায়ানাইড আয়ন ধরতে পারি, এগুলো সব হচ্ছে কি নিউক্লিওফাইল, কেননা তাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। নাইট্রোজেনের যেমন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তো এই নিউক্লিওফাইল ইলেকট্রন জোড়ের অর্থ হচ্ছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের অর্থ হচ্ছে এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তার মানে এদের ইলেকট্রন ঘনত্বটা হচ্ছে বেশি। বেশি হওয়ার কারণে তারা কম ঘনত্ব সম্পন্ন ইলেকট্রনকে আক্রমণ করবে, এবং যাদের অথবা শূন্য অরবিটাল আছে বা পজিটিভ আয়নের ঘাটতি আছে, পজিটিভ আয়ন বা কার্বনিয়াম আয়ন যখন সৃষ্টি হবে, তখনই এই নিউক্লিওফাইল আক্রমণ করবে। এখন আসা যাক ব্যাখ্যায়। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি এক, প্রতিস্থাপন 2 ধাপে ঘটে। যদিও এটি ইউনিমলিকুলার, কিন্তু এখানে আমার প্রতিস্থাপনটা কয় ধাপে ঘটবে? 2 ধাপে ঘটবে। রিঅ্যাকশন লিখলে বুঝতে পারবে।
2 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে এই SN1 বিক্রিয়া বেশি প্রদর্শন করে। 3 ডিগ্রি হ্যালাইড বেশি প্রদর্শন করে। 3 পোলার দ্রাবকে ঘটে। 4 প্রথম ক্রম বিক্রিয়া। এটা হচ্ছে কি, যেহেতু আমি 1 লিখেছি তার মানে তার আণবিকতা হচ্ছে 1, প্রথম ক্রম বিক্রিয়া। 5 এখানে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়। 6 অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় না। 7 জ্যামিতিক গঠন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যেটা আগে ছিল রিঅ্যাকশনের আগে প্রোডাক্টের ক্ষেত্রেও তার জ্যামিতিক গঠন অপরিবর্তিত থাকবে। তো আসো আমরা এখন ব্যাখ্যায় আসি। SN1 এর ছাত্রছাত্রীরা তোমরা সম্ভবত সবাই লিখেছো বৈশিষ্ট্যগুলো। এখন আমরা ব্যাখ্যায় আসি। নিউক্লিওফাইলের মধ্যে আমরা বলেছি ঋণাত্মক নিউক্লিওফাইল আছে, যেমন হাইড্রোক্সিল আয়ন আছে, সায়ানাইড আয়ন আছে, অ্যালকোহল আয়ন আছে, OR আছে, অ্যালকক্সিক আয়ন। তারপর প্রশম নিউক্লিওফাইলের মধ্যে আছে অ্যামোনিয়া, পানি, RNH2, ROH। এখন কথা হচ্ছে প্রশম নিউক্লিওফাইলের চেয়ে ঋণাত্মক নিউক্লিওফাইলের সক্রিয়তা বেশি, যেমন পানির চেয়ে হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা বেশি। তাহলে আসা যাক, এখন আমরা নিউক্লিওফাইল রিঅ্যাকশনের মধ্যে প্রথমেই বলেছি যে একটি কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি CRRR, অর্থাৎ 3টা অ্যালকাইল গ্রুপ আছে। আমরা কিন্তু বলেছি 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে ধীরে রিঅ্যাকশন হওয়ার পরে আমার কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়। কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা হ্যালোজেন গ্রুপ, আর এটা হচ্ছে কার্বন, যেটা অ্যালকাইল হ্যালাইড বলছি আমি। সেই অ্যালকাইল হ্যালাইড প্রথমে আমার কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়েছে, তারপর হ্যালাইড আয়ন হিসেবে গিয়েছে। দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছ তোমরা সেই নিউক্লিওফাইল বিকারক, যেটা নিউক্লিওফাইল সে কাকে আক্রমণ করছে, কার্বোক্যাটায়নকে আক্রমণ করছে এবং একটা অ্যালকাইল অ্যালকোহল যৌগ উৎপন্ন করেছে। তো আসো আমরা ব্যাখ্যায় আসি উদাহরণ হিসাবে। ছাত্রছাত্রীরা আমার সাথে সাথে তোমরা লিখে নাও। আমরা বলতে পারি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। আমি এটা উপরে আবার লিখছি, দেখো, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। এটাকে আমরা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডও বলতে পারি, আরও একটা বলতে পারি। যদি আমরা এটাকে স্কেলিটনটা আমরা কিসের ধরি, প্রোপেনের ধরি, তাহলে তোমরা দেখো 1 2 3, তাহলে আমরা লিখতে পারি 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। ছাত্রছাত্রীরা আমরা লিখতে পারি 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, অথবা এটাকে আমরা বলতে পারি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। তো এটা প্রথম ধাপ অনুসারে হলে এটা প্রথমটাতে ধীরে রিঅ্যাকশন করে আমার কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে, এবং হ্যালাইড আয়ন, যেটা আমি ক্লোরাইড লিখেছি, ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তারপর দ্বিতীয় ধাপে সেই কার্বোক্যাটায়ন, দ্বিতীয় ধাপে সে কার্বোক্যাটায়ন পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি বিশ্লেষণটা ঘটে, আদ্য বিশ্লেষণটা, তাহলে হাইড্রোক্সিল আয়ন সেই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, যেটা দ্রুত আক্রমণ করবে কাকে, দ্রুত আক্রমণ করবে এই কার্বোক্যাটায়নকে, উৎপন্ন করবে CH3COH। খেয়াল করো ছাত্রছাত্রীরা, এখানে যদিও তোমার বাল্কি গ্রুপ আছে এবং ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে CH3, তারপরও কিন্তু এখানে সহজে আক্রমণটা করতে পারে OH। তাহলে CH3 বন্ড CH3, তাহলে এই আমার তখন উৎপন্ন হলো 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেনের জায়গায় আমার তখন এটা কি উৎপন্ন হলো, হাইড্রোক্সি, অর্থাৎ 2 হাইড্রোক্সি 2 মিথাইল প্রোপেন, অথবা টারশিয়ারি অ্যালকোহল,
টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বলতে পারি। কি বলতে পারি? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বলতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপে, পরেরটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা বুঝেছো SN1 রিঅ্যাকশন আমার দুইটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে কার্বোক্যাটায়নের সৃষ্টি হলো এবং দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আক্রমণ করেছে, যেটির নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। আমরা বলেছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার অর্থ হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকা। তো ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি থাকে, সে কম ঘনত্ব সম্পন্ন ইলেকট্রনকে আক্রমণ করবে এবং এই প্রোডাক্টটা উৎপন্ন করবে, যেটাকে আমরা বলছি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে তোমরা খেয়াল করো, আমার এই টারশিয়ারি বিউটাইল খুব ফলো করে, যার ফলে তার সক্রিয়তা SN1 এর ক্ষেত্রে খুব বেশি। এখন আসো আমরা পরের SN2 রিঅ্যাকশনে যাই, যেটাকে আমরা বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। তাহলে আমরা কি বলছি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটি প্রথম যেটা আমরা SN1 এর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা পড়েছিলাম, তার ঠিক উল্টো রিঅ্যাকশন। অর্থাৎ এখানে প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে কি ঘটবে? প্রতিস্থাপন বিক্রিয়া এক ধাপে ঘটবে এবং এটিতে কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়াটার মধ্যে আমার ট্রানজিশন স্টেটের সৃষ্টি হবে। অর্থাৎ কি? অবস্থান্তর অবস্থার সৃষ্টি হবে। সেই অবস্থান্তর অবস্থাটা কিরকম? যে পুরাতন বন্ধনটা ভেঙে একটা নতুন বন্ধন সৃষ্টি হবে এবং এটি বিক্রিয়াটি জ্যামিতিক গঠন কিছুটা পরিবর্তিত হবে। তাহলে এই হচ্ছে SN2 রিঅ্যাকশনের বৈশিষ্ট্য। SN2 রিঅ্যাকশনকে সংক্ষেপে যদি আমরা বলতে যাই, যে নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে রিঅ্যাকশনের গতি অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা এবং নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে, তাকেই আমরা বলবো কি? SN2 রিঅ্যাকশন। তাহলে SN1 এর সময় রিঅ্যাকশনটা রেট অফ রিঅ্যাকশন সমানুপাতিক অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার গতিটা কিসের উপর ডিপেন্ড করছে? অ্যালকাইল হ্যালাইডের উপর। এর পরের রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো, SN2 এর ক্ষেত্রে যেটা হবে, রেট অফ রিঅ্যাকশন সমানুপাতিক কিসের উপর? বিক্রিয়কের ঘনমাত্রা এবং নিউক্লিওফাইল। তাহলে এটা সাবস্ট্রেট, নিউক্লিওফাইল এবং বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা লিখছি অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল। তাহলে এখানে রেট অফ রিঅ্যাকশনটা কিসের উপর ডিপেন্ড করছে? অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল বিকারকের উপর ডিপেন্ড করছে। তাহলে তার আণবিকত্ব কত? 2, বাইমলিকুলার। সেই জন্য আমরা এটাকে বলছি SN2 রিঅ্যাকশন। এখন আমরা একটা রিঅ্যাকশনের উদাহরণে আসি। যেমন এখন যদি আমি বলি ইথাইল ক্লোরাইড CH3CH2Cl, এটাকে আমরা কি লিখেছি? ইথাইল ক্লোরাইড। সে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে আদ্য বিশ্লেষণ ঘটে, তখন আমার প্রোডাক্টটা কি উৎপন্ন হবে? CH3CH2OH, অর্থাৎ ক্লোরিনের জায়গায় আমার ওএইচটা আসবে। তো ইথাইল অ্যালকোহল প্লাস একটা সল্ট উৎপন্ন হবে, পটাশিয়াম ক্লোরাইড। তো এই ক্ষেত্রে আমরা SN2 রিঅ্যাকশনের জন্য কি করতে পারি সেটা দেখো। স্ট্রাকচারটা আমরা এভাবে লিখতে পারি, OH, তোমরা জানো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে যেহেতু নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, প্লাস একটা তো আমরা CH3 লিখেছি, ইথাইল ক্লোরাইডটাকে আমরা এভাবে লিখতে পারি CH3 এবং ক্লোরাইড, যেটা ড্যাল প্লাস এবং ড্যাল নেগেটিভ হিসেবে কাজ করছে, অর্থাৎ আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ হিসেবে কাজ করছে। তো এটা যদি আক্রমণ করে, আমার SN2 রিঅ্যাকশনে আক্রমণটা হবে পিছন দিক থেকে, অর্থাৎ একটি এন্টার করবে আর একটি বের হয়ে যাবে। তাহলে সেইভাবে আমরা দেখতে চাইলে OH বন্ড HCH3 বন্ড HCl ড্যাল প্লাস ড্যাল মাইনাস। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টটা পিছন দিক থেকে ঢুকেছে এবং ক্লোরিনটা বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা লিখতে পারি এইভাবে
এইচ CH3 H প্লাস ক্লোরাইড আয়ন। ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এটাকে আমরা বলছি কি ট্রানজিশন স্টেট, অর্থাৎ মধ্যবর্তী অবস্থা। যেই অবস্থায় পুরাতন বন্ধন ভেঙে গিয়ে একটা নতুন বন্ধন গড়তে শুরু করে, তাহলে সেটাকেই আমরা বলছি ট্রানজিশন বা মধ্যবর্তী অবস্থা। তাহলে এখানে আক্রমণ করেছে এই নিউক্লিওফাইল পিছন দিক থেকে। এটা অনেকটা দেখতে হচ্ছে ছাতার মতো, দুইটা মূলককে যেন ঢেকে রেখেছে ছাতা দিয়ে। তো এভাবেই আমরা SN2 রিঅ্যাকশনকে ব্যাখ্যা করতে পারি। এটাই হচ্ছে তোমার অ্যালকোহল উৎপন্ন হলো, যেটা ইথাইল ক্লোরাইডের জায়গায় আমার এখন প্রোডাক্টটা কি উৎপন্ন হলো, ইথাইল অ্যালকোহল। এটাকে আমরা লিখতে পারি কি ইথাইল অ্যালকোহল, অর্থাৎ ক্লোরিনকে রিপ্লেস করে আমার হাইড্রোক্সিলটা ঢুকে গিয়েছে, সেইখানে আমার উৎপন্ন হয়েছে অ্যালকোহল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 রিঅ্যাকশন বেশি হয় এবং 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কেন এই রিঅ্যাকশনটা হয়। তার আগে আমি তোমাদেরকে ট্রানজিশন স্টেটের একটি গ্রাফ এঁকে দেখাচ্ছি। দেখো, ধরো আমরা একটা প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট নিলাম A প্লাস V মাইনাস C। তো এটি আমার উৎপন্ন করলো ট্রানজিশন স্টেটে, প্রোডাক্ট উৎপন্ন করলো A মাইনাস V প্লাস C। এখানে যেটাকে আমরা ট্রানজিশন স্টেট বলবো, সেই ট্রানজিশন স্টেট হচ্ছে এইটি। এখানে যে আমি ডট দিয়ে বুঝেছি সেটাকে বুঝাচ্ছি আমি বন্ধনটা ভাঙতে শুরু করেছে এবং নতুন বন্ধন গড়তে শুরু করেছে, এটাই হচ্ছে তার বন্ধন। তাহলে এটা হচ্ছে একটা বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদ উৎপন্ন হলো এবং ট্রানজিশন স্টেট। এরপর যেটি আমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বলেছি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বলছি, সেটা দেখো। যেমন আমি এখন টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড লিখেছি CH3 ছাত্রছাত্রীরা খেয়াল করো, তোমরা দেখছো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার আগে আমি বলিনি CH3X 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড গ্রেটার দেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এর অর্থ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমার SN2 বিক্রিয়া খুব দ্রুত হয়, আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমার SN1 বিক্রিয়া খুব দ্রুত হয়। তো এটা আমরা ব্যাখ্যায় আসি। দেখো, এখানে স্টেরিক হাইড্রেন্সটা হচ্ছে কম, যার ফলে বিক্রিয়াটা দ্রুত ঘটে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্টেরিক হাইড্রেন্স যেটা, সেটা কি, অর্থাৎ স্টেরিক বাধা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো বাল্কি গ্রুপ নাই, অর্থাৎ ইলেকট্রন রিলিজিং গ্রুপ যেটা CH3, সেই ধরনের গ্রুপ কিন্তু এখানে নাই, যার ফলে কোনো ইলেকট্রোফাইল যখন আসে সে পিছন থেকে সহজে আক্রমণ করতে পারছে, সেই পিছন থেকে সহজে আক্রমণ করে ঢুকতে পারছে এবং হ্যালাইড আয়নকে বের করে দিতে পারছে। সেই জন্য আমরা এটাকে বলছি যে এখানে স্টেরিক হাইড্রেন্সটা, স্টেরিক বাধাটা কম এবং দ্রুত রিঅ্যাকশন ঘটে। কার ক্ষেত্রে? SN2-র ক্ষেত্রে। এরপর যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে, 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে সবগুলো CH3 গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন রিলিজিং গ্রুপ অথবা বাল্কি গ্রুপ আছে, যেখানে তোমার এই বাল্কি গ্রুপের কারণে স্টেরিক হাইড্রেন্স বেশি বলছে, অর্থাৎ এটাকে আমরা কি বলছি, স্টেরিক বাধা বেশি। এই স্টেরিক বাধা বেশির কারণে এখানে রেটটা কি হবে, রিঅ্যাকশন গতিটা কম হবে। তো ছাত্রছাত্রী, আমার এখানেই শেষ আজকের ক্লাস। তোমাদের কাছে আমার প্রশ্ন রইল 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে কেন স্টেরিক 3 ডিগ্রি হ্যালাইড 1 ডিগ্রি হ্যালাইডের মধ্যে কারা বেশি SN1 এবং SN2 রিঅ্যাকশন ফলো করে, তাদের সক্রিয়তার ক্রম অনুসারে সাজিয়ে লিখবে এবং SN1 SN2 রিঅ্যাকশন বৈশিষ্ট্য ভিত্তিতে তাদের পার্থক্যটা নিরূপণ করে লিখে রাখবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই, সুস্থ থাকো।